2021 এটা নয়, 2021 আমার বয়স্ক বাপেদের আর মায়েদের একটু ভোটটা ওরা ভয় দেখিয়ে নিয়েছিল। যে কটা পন্থার মধ্যে একটা পন্থা ছিল বিজেপি নাকি চলে আসবে, এনআরসি করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে। ফলে আমার মায়েরা, আমার বয়স্ক বাপেরা ওদের কথাটা, ওদের চক্রটাকে ধরতে পারেনি, ভোটটা তৃণমূলকে দিয়ে দিয়েছিল। আজকে 2026 দিনের আলোর মতো পরিষ্কার, বিজেপি আর তৃণমূল আলাদা নয়, একে অপরের পরিপূরক। তাই আজকেও আমার মায়েরা রেডি হয়েছে, বয়স্ক বাপেরাও রেডি হয়েছে। 2021 ভুলটা আর করবে না, এবারে মার্জিন ডবল হবে। এটা আশা করতে পারি তো নাকি? আপনাদের ভয় দেখাতে পারে, চমকাতে পারে, ভোটের আগের রাতে 4টে বোম ফেলতে পারে পাড়াতে, ভোটের দিন সকাল 6টায়, সকাল 8টায় 4টে বোম ফেলতে পারে। এই ভয় পেলে হবে না। যদি আপনি বোমের ভয়ে ঘরে ঢুকে যান, আগামী 5 বছর আপনাকে শোষণ করবে, আপনাকে কুড়ে কুড়ে খাবে, আপনার সম্পত্তিগুলো অবৈধভাবে দখল করতে চেষ্টা করবে। যেভাবে বিগত 5 বছর আপনার পাশে দাঁড়িয়ে, আপনার হয়ে যত রকম অন্যায় অনাচার হয়েছে, আইনসভার মধ্যে, আইনসভার বাইরে বুক চিতিয়ে লড়াই করেছি। যদি মনে করেন আগামী দিন আপনার হয়ে আইনসভার মধ্যে, আইনসভার বাইরে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করার জন্য নওশাদ ভাই আছে, নওশাদ ছেলে আছে, তাহলে আপনাদের বলবো 29 এপ্রিল আপনি খাম চিহ্নে ভোট দেবেন, অন্য কোনো জায়গায় ভোট দেওয়ার প্রয়োজন নাই। দেখ, সাংবাদিক ভাইরা যখন জিজ্ঞাসা করছে ভাই কত মার্জিন হবে, কত মার্জিন হবে, আমি এ কথাটুকু বলে এসেছি, এবারে কিন্তু আমি হাফ সেঞ্চুরি মারছি মার্জিনে, তথা 50,000-এর কম করে মার্জিন হবে। কারণ এটা 2021 নয়, এখন আর বোকা বানানো যাবে না, বিজেপির ভয় দেখিয়ে ভোটকে লোটা যাবে না। এখন মানুষ বুঝতে শিখেছে, তখনও বুঝতো, কিন্তু মিডিয়া যেভাবে হাইপ তুলেছিল, মিডিয়া যেভাবে বোকা বানানোর চেষ্টা করেছিল, অনেকে মিডিয়ার শিকার হয়ে গিয়েছিল। ফলে আমার ভোট মার্জিনটা কমে গিয়েছিল। তাও বলবো আপনাদের, আমি ধন্যবাদ জানাই মায়েদের, ভাঙড়ের বাপেদেরকে, ভোটারদেরকে। আজকে আপনারা যে জিতিয়ে আমাকে বিধানসভার মধ্যে পাঠিয়েছেন, আমি আপনাদের ধন্যবাদ জানাই। আজকে দিকে দিকে আওয়াজ উঠছে, দ্বিতীয় ভাঙড় তৈরি করব, দ্বিতীয় ভাঙড় তৈরি করব। কারণ বিধানসভার মধ্যে 294টা বিধায়কের 293টা বিজেমূল আর এক আমি সংযুক্ত মোর্চার তথা খাম চিহ্নের বিধায়ক, 293টাকে এক ভাঙড়ের বিধায়ক কিন্তু হিলিয়ে রেখে দিয়েছে, কাঁপিয়ে রেখে দিয়েছে। তাই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের দূরদর্শিতার পরিচয় দিয়ে, আপনাদের বীরত্বের পরিচয় দিয়ে, আপনাদের বীরাঙ্গনার পরিচয় দিয়ে যখন স্রোতের বিপক্ষে আপনারা হেঁটেছেন, তার পরিচয়কে আজকে তারা বহন করে চলছে। তাই দিকে দিকে বলছে 2021-এর ভুল আমরা করব না। 2021-এ ভাঙড়ের মানুষ যে পথে হেঁটেছিল, 2026 আমরা সেই পথে হাঁটবো। শুধু নওশাদ সিদ্দিকী বিধানসভায় যাবে না, নওশাদ সিদ্দিকীকে বিধানসভায় গিয়ে তার সাথে লড়াই করার মতো যোগ্য সাথ দেওয়ার জন্য দিকে দিকে ভাঙড় তৈরি করে আরো বিধায়ক আমরা পাঠাবো। বন্ধুগণ, এখন সমস্যা হচ্ছে কি, ভোটের আগের রাতে বোম ফেলতে পারে, যেটা হতে পারে, এর বাইরে কিছু করতে পারবে না। আর ভোটের দিন সকালে ওই ভয়ে কিন্তু ঘরে ঢুকে গেলে হবে না। যেই দুর্বৃত্তরা, তাও বলছি কেন দুর্বৃত্ত, আর দুর্বৃত্তগুলো কোথা থেকে আসবে? ভাঙড়ের গুটি কয়েক থাকবে, ভাঙড়ের নাই, বাইরে থেকে প্লেয়ার ভাড়া করে নিয়ে এসে এখানে বোম ফেলার চেষ্টা করা হবে। আমার কাছে যতটুকু খবর আছে, তৃণমূল কংগ্রেস এটা করতে পারে, তবে ওইটা আটকানোর দায়িত্ব প্রশাসনের, নির্বাচন কমিশনের। তারা অবশ্যই দেখে নেবে। তারপরেও যদি মনে হয় কেউ এখানে বোমাবাজি করছে, ঘরে ঢুকে থাকলে মা হবে না, বার হয়ে আসতে হবে, দলবদ্ধ হয়ে আসতে হবে, ওই দুর্বৃত্তদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ দাঁড়াতে হবে। আপনারা ঐক্যবদ্ধ দাঁড়ালেই দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পথ পাবে না। একদিন ঘরের বাইরে বার হন, ওই দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সেই ভোটের আগের রাত আর ভোটের দিনের সকালে, তাহলে দেখতে পাবেন আগামী 5 বছর শান্তির সাথে ঘুমাতে পাবেন। শুধু 5 বছর নয়, যুগ যুগ ধরে শান্তির সাথে ঘুমাতে পারবেন। তার প্রমাণ আমি দিয়ে যাচ্ছি এখানে। কারণ দেখবেন
যখন এই নটোরিয়াস ক্রিমিনালটা এখান থেকে পরাজিত হবে, এই ভাঙড়মুখী আর হবে না। আর ভাঙড় নটোরিয়াস ক্রিমিনালের পাম দিয়াতে যারা লাপালাপি করছে, তাদের মধ্যে একজন অলরেডি বসিরহাটে তার মেয়ের বাড়ির ওখানে বাড়ি করে রেখে দিয়েছে, সে আর ভাঙড়মুখী হবে না। অর্থাৎ প্রাণগঞ্জ অঞ্চলে আর গুন্ডামি মস্তানি হবে না। প্রাণগঞ্জের মায়েরা, প্রাণগঞ্জের বাপেরা, এলাকার ছাত্র যুবরা শান্তির সাথে মাথা তুলে তার অধিকার নিয়ে বাঁচবে। হ্যাঁ, আমি আপনাদের এখানে একটা নেতা বসিরহাটে বাড়ি অলরেডি বানিয়ে নিয়েছে, বুঝতে পেরেছেন তো? যখন বাড়ি বানিয়েছে, যদি না গিয়ে থাকে ভূতে থাকবে তো। হ্যাঁ, তাহলে বাড়ি ওই বাড়িতে পাঠাবো, দরকার আছে তো? মারধর করে তাড়িয়ে নয় ভাই, ওতে আমরা বিশ্বাস করি না। আমরা কি করব? গণতান্ত্রিক প্রক্রিয়াতে বলবো, যাও নতুন বাড়ি করেছো একটু ওখানে থাকো। এখানে ভোটে হারালেই দেখবেন তার বস পালাবে এখান থেকে। বস যদি চলে যায়, চালারা কি করবে? চালারাও তো বসের পথ ধরবে, কিন্তু বস তো আর ক্যানিং পূর্বে অ্যাক্সেস দেবে না। বস বলবে, আমি এখন নিজের জায়গাটাকে ঠিক করি, তো যেখানে ভাগি সেখানে থেকে যা। তো ভবনী যাবেন, বসিরহাটে চলে যাবে। আমি আপনাদের বলবো যে আপনাকে আমাকে সজাগ সতর্ক থাকতে হবে। রাতের অন্ধকারে এখন টাকা উড়াচ্ছে শুনছি, বেওতা 1 বেওতা 2 বামনঘাটায় দামি দামি শাড়ি দিচ্ছে। আপনাদের দিয়েছে কি বলতে পারবো না, তাহলে অপেক্ষা করুন, না দিলে দেবে হয়তো। তবে অনুরোধ করবে এটাই, শাড়ি দিলে ছাড়বেন না, নিয়ে নেবেন। ভোটটা সকালবেলা উঠে কোথায় দেবেন মায়েরা? মায়েরা কোথায় দেবেন? কাম চিহ্নে দেবেন, ছাড়বেন না। তবে যদি মনে করে কারো টাকা, বিরিয়ানির প্যাকেট নিয়ে ভোটটাকে জিতাবেন, ক্ষতিটা আপনার হবে। বলতে পারেন, নওশাদ ভাইজান তো আমাকে বিরিয়ানির প্যাকেট, শাড়ি দেয়নি, অমুক জন তো তাও দিয়েছে, ভোটটাকে দিই। দেখুন, ও বিজনেসম্যানের মতো আইডিয়া নিয়ে এসেছে। ও 10 কোটি এখানে ইনভেস্ট করবে, এখান থেকে 100 কোটি তুলবে। কিভাবে তুলবে? দুটো পন্থা আছে। দুটো পন্থা এখন বলছি। একটা পন্থা হচ্ছে উন্নয়নের নামে যে টাকাগুলো আসবে তার থেকে কাটমানি। যেমন আপনাকে বলি, বলছেন 100 কোটি টাকার উন্নয়ন করছি, কার জন্য করছে, কিসের জন্য করছে? 2021-এ এমন বুথও আপনারা দিয়েছেন ভোটের মাধ্যমে। 2011 থেকে 21 জানা কাজ করেছে, 21 থেকে 26 তার থেকে বেশি কাজ করতে বাধ্য হয়েছে। কেন? ভাঙড়ের মানুষ তৃণমূলের বিপক্ষে ভোটটা দিয়েছে বলে। আপনাদের জন্য তো হয়েছে উন্নয়নটা। হ্যাঁ, আপনাদের বিধায়ক আইনসভার মধ্যে গিয়ে চিৎকার করেছে, চেঁচামেচি করেছে। ভাই, আপনারা ওখানে সরতে হবে, পিছনে লোকেরা বসে আছে। ভলেন্টিয়ার ভাইরা কোথায় আছেন? আপনার বিধায়ক বিধানসভার মধ্যে গিয়ে আওয়াজ তুলেছে, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের সাথে কথা বলেছেন। কিন্তু সমস্যা হচ্ছে, এটা ব্রিজের ফিতে কাটাটা দরকার ছিল নওশাদ সিদ্দিকীর, ফিতেটা অন্যজন কাটছে। যা উন্নয়ন দেখতে পাচ্ছেন ভাঙড়ে, একটা ইট যদি গাঁদে, একটা যদি লাইট পোস্টের লাইট লাগায়, এটুকু মনে রাখবেন, ওটা নওশাদ সিদ্দিকীর জন্যই লাগানো হচ্ছে, ভাঙড়ের মানুষের জন্যই হচ্ছে, বাধ্য হয়ে লাগাচ্ছে। ফিতেটা কাটা দরকার ছিল নওশাদ সিদ্দিকীর, তার পরিবর্তে অমুক নটোরিয়াস ক্রিমিনাল কাটছে। তবে এতে আমার একটুও রাগ হয় না। আমার দাবির মধ্যে কি দাবি ছিল? ভাঙড় 1 নম্বর ব্লক থেকে 2 নম্বর ব্লকে যাতায়াতের জন্য যে কাঠের ব্রিজটা আছে, দুর্বল হয়ে যাচ্ছে, ক্ষতি হতে পারে, যে কোনো টাইম বড় দুর্ঘটনা ঘটতে পারে, ওটাকে কংক্রিটের ব্রিজ নির্মাণ করতে হবে। দাবিটা সরকার শুনে পূরণ করেছে। কাজ শুরুর আগে যে ফিতেটা কাটতে হয়, নিয়ম অনুসারে লোকাল বিধায়ক কাটেন, কিন্তু আমার পরিবর্তে অন্য জায়গার বিধায়ক কেটেছে। কিন্তু আমার দাবি ভাঙড়ের মানুষের জন্য ছিল। 2 নম্বর ব্লক, 1 নম্বর ব্লক যাতায়াতের জন্য অনেক মানুষের অসুবিধা হতো, তাই দাবিটা পূরণ হয়েছে। এটাই হচ্ছে আমার কাছে বড় কথা। ভাঙড়ের মানুষ উপকৃত হচ্ছে, এটাই হচ্ছে আমার কাছে বড় কথা। বন্ধুগণ, আমি অনুরোধ করবো আপনাদেরকে, চোখ কান খুলে চলতে হবে। কাগে কান নিয়ে চলে যাচ্ছে, কিসের আওয়াজ হচ্ছে? কেন চিচি করে আওয়াজ হচ্ছে? কেন? কাগে কান নিয়ে চলে যাচ্ছে, কাগের দিকে কান তাক না তাকে নিজে কানে হাত দিয়ে দেখুন কান আছে না। ভাবতে হবে আপনাদের। রমজান মাসে ফলের দাম বেড়ে যাচ্ছে। ক্যানিং পূর্বে নটোরিয়াস ক্রিমিনালের ক্ষমতা হয়নি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলা যে, মাননীয়, যে রমজান মাসে ঘুমটা দিয়ে বেরোজগার গুলো যেভাবে রোজা রেখে
মুসলমানদের বোকা বানায়, ওটা না করে ফলের দামটা কমানো হোক এ বলার সাহস নাই। কিন্তু ভাঙড়ের বিধায়ক বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙড় সহ রাজ্যের গরিব খেটে খাওয়া মুসলমান যারা রোজা রেখে সন্ধ্যাবেলায় দুটো ফল কিনে ইফতার করবে, ফলের যা চড়া দাম কমানোর জন্য আওয়াজ এই নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়কই তুলেছে। ওই জন্য ওদের রাগ হয়ে গেছে। নওশাদকে হারাতে হবে, শুভেন্দুকে হারাবার ওদের ইচ্ছে নাই, নওশাদকে হারাতে হবে। কেন? নওশাদ সিদ্দিকী আপনার বাপ দাদু যে কবরস্থানে শুয়ে আছে ওই কবরস্থানটাকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য। ওই জন্য নওশাদকে হারাতে, নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে, শুভেন্দু অধিকারীকে হারানো যাবে না। কারণ কি? নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে দাঁড়িয়ে যার ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে মানুষের অধিকারের কথা বলে, মানুষের ন্যায়ের কথা বলে, মানুষের প্রাপ্য বুঝিয়ে দেওয়ার কথা বলে, এটা হচ্ছে অপরাধ হয়ে গেছে। আমাকে হারাতে হবে। কারণটা কি? আমি বিধানসভার মধ্যে গিয়ে বলেছি যে 22% দলিত আছে পশ্চিম বাংলায়, সংরক্ষণ দেওয়ার কথা আছে 22%, 6% আদিবাসীদের, কিন্তু প্রকৃত অর্থে আদিবাসী দলিতরা সংরক্ষণ পাচ্ছে না। ফেক এসটি এসসি সার্টিফিকেট বানিয়ে প্রকৃত দলিত আদিবাসীকে বাইপাস করে ফেক সার্টিফিকেট নিয়ে তাদের কোটায় উচ্চ শিক্ষায় সংরক্ষণ নিচ্ছে, সংরক্ষণের সুবিধা নিচ্ছে, আর চাকরির সুবিধাগুলো নিয়ে নিচ্ছে। এটা বন্ধ করা হোক। তাই নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে। মায়েরা যারা বসে আছেন, আপনাদের পরের প্রজন্ম যারা পড়াশোনা করছে, একটু জিজ্ঞাসা করে দেখুন যে আগামী দিনে পড়াশোনা করে ওবিসি সংরক্ষণের মাধ্যমে চাকরি পাবে কি পাবে না, এদেরকে জিজ্ঞাসা করুন। সবাই বলবে যে জায়গায় মমতা ব্যানার্জি ওবিসি সংরক্ষণটাকে দান করিয়ে দিয়েছে আর চাকরি পাওয়া যাবে না। এমনি তো জেনারেল কোটায় চাকরি নাই, যা সংরক্ষণের আওতায় পেত 2-4টে সেটাও বন্ধ করে দিয়েছে। ওবিসি এ ওবিসি বি দুটোকে এখন ঘেটে ঘ করে দিয়েছে। নাম কাওয়াস্তে 10% সংখ্যালঘু মুসলমানদের জন্য সংরক্ষণ দিলেও, খাতায় কলমে দিলেও, কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে, উচ্চ শিক্ষায় সংরক্ষণের ক্ষেত্রে একটাও মুসলমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী বলছে যদি সত্যিকারের অর্থে মুসলমানদের মধ্যে যে সমস্ত জনগোষ্ঠী পিছিয়ে আছে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী, রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 10% মুসলমানদেরকে, পিছিয়ে বর্গের মুসলমানদেরকে উচ্চ শিক্ষায় সংরক্ষণ আর চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এই আওয়াজ অন্য কেউ তুলেনি, ক্যানিং পূর্বের ওই নটোরিয়াস ক্রিমিনাল তুলেনি, নওশাদ সিদ্দিকী তুলেছে। তাই নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে। এবার আপনারা বলুন আমার সাথকে শক্ত করতে হবে কি হবে না? কারণ আমি দলিতের হয়ে কথা বলি, হিন্দুর অধিকারের কথা বলি, আদিবাসীর অধিকারের কথা বলি, মুসলমানের অধিকারের কথা বলি, নারীর অধিকারের কথা বলি, ছাত্র যুবর অধিকারের কথা বলি, শ্রমিকের অধিকারের কথা বলি, সরকারি কর্মচারীর অধিকারের কথা বলি, সিভিক ভলেন্টিয়ারের অধিকারের কথা বলি, পার্ট টাইম যারা জব করছে, প্যারা টিচার যারা আছেন, কন্ট্রাকচুয়াল যারা কাজ করছেন তাদের অধিকারের কথা বলি। এই জন্য ওদের রাগ হয়ে যাচ্ছে। ওরা ওই জন্য আমার এই ভয়েসটাকে আটকানোর চেষ্টা করছে। এবার ভাঙড়ের মানুষের হাতে ছেড়ে দিচ্ছি, আপনারা কোনটা গ্রহণ করবেন। একদিকে জোড়া ফুল যারা সিম্বল নিয়ে দাঁড়িয়েছে তারা বলছে রাত 8টার পরে মায়েরা নাকি কাজের জায়গায় যেতে পারবে না, আর আমরা বলছি রাত 8টা 10টা 12টা 2টো 4টে 3টে 1টা 8টা কোনো ব্যাপার নয়। মায়েরা তার কর্মস্থলে যাবে এবং নির্বিঘ্নে ফিরে আসবে। এই নির্বিঘ্নে যাতে ফিরে আসে টোটাল নিরাপত্তার দায়িত্ব রাজ্যকে নিতে হবে। আর রাজ্য বলছে রাত 8টার পরে বেরোতে পারবে না। কাকে গ্রহণ করবেন? মায়েরা নাকি রাত 8টার পরে আর বেরোতে পারবে না, মমতা ব্যানার্জি বলেছে, শুনেছেন আপনারা? কেন বেরোতে পারবেন না? কেন বেরোতে পারবেন না? আমরা প্রতিবাদ করছি। আমরা বলছি 8টা 10টা 12টা 4টে 6টা ব্যাপার নয়। একটা নারী ঘরের বাইরে বার হবে আর ঘরে ঢুকবে, প্রতিটা পদক্ষেপে রাখা যাতে নিরাপত্তা প্রদান করতে হবে। এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব, সরকারের কাজ, সরকারকে সেটা করতে হবে। এবার আপনারা বলুন, উনারা বলছে রাত 8টার পরে বেরোতে পারবেন না, আর আমরা বলছি রাত 8টা বা বেলা 8টা নয়, যখনই বেরোবে একে নিরাপত্তা দিতে হবে। কাকে গ্রহণ করবেন আপনারা? আপনারা বলুন, খামচিহ্নকে গ্রহণ করবেন না জোড়া ফুলকে করবেন? আপনাদেরকে বলছি, মায়েরা যারা আছে, হেভি অংশে মায়েরা এখানে বসে আছে,
অনেক মায়েরা দাঁড়িয়ে আছে, আজকে মায়েদের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে তুমি আমার মায়ের মাথা কিনে নিতে পারোনি ভাই। মায়েদের বলবো একটু বুঝবে, লক্ষ্মীর ভান্ডারের আমি বিরোধী নয়, আমি বিরোধী নয়, তবে এই 1200 আর 1500 আমি চরম বিরোধী। আর 1200 1500 আজকের দিনে কি হবে? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম চড়চড় করে বেড়ে যাচ্ছে। মোবাইলের রিচার্জ এখন 550 কাছাকাছি চলে গেছে, মান্থলি রিচার্জ হবে এটা কি? আমরা বলছি মায়েদেরকে ন্যূনতম 5000-এর ব্যবস্থা করতে হবে, তার পরিবর্তে স্বল্প রাষ্ট্র কিছু বুঝেও নেবে। তাই আপনারা কোনটা করবেন? 1800টা, 1200টা, 1500 টাকা, না 5000-এর ন্যূনতম, সেটা আপনারা ডিসাইড করুন, আপনাদের উপরে যেটা ইচ্ছা। তাহলে ভোটটা আসতে হবে দিকে। আবারও বলছি, মায়েদের হাতে 1500 টাকা, 1200 টাকা আপনারা পান তো, 1500 টাকা আপনারা পাননি, কিছু ভাগ আছে। এসটিরা মনে হচ্ছে 1500, মাইনরিটিরা 1200, এখানেও বৈষম্য। মায়েদেরও মাই হয়, দলিতের মা মা, আদিবাসীর মা মা, মুসলমানের মা মা, কিন্তু মমতা ব্যানার্জি মায়েদেরকে ভাগ করে দিয়েছে, ওখানেও ওরা করে দিয়েছে। আমরা এই বৈষম্য বুঝাবো, মায়েদেরকে বলবো আজকে আপনি একটা পরীক্ষা করে নেন। মমতা ব্যানার্জি হাতে 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা দিচ্ছে, যেই হাতে আপনার এখানে বাপেরাও আছেন, শুনে রাখুন, বাড়িতে যাবেন পরীক্ষা করে নেবেন। যদি নওশাদ ভাই ভুল কথা বলে, তাহলে কালকে আমি নারায়ণপুর অঞ্চলে রোড শোতে থাকবো, আমাকে বলবেন ভাই আপনি এত বড় মিথ্যা কথা কেন বললেন। বাড়ি যাবেন আজকে, এখানে যাই মানুষজন আছেন, বাড়িতে গিয়ে ক্লাস 3-4 এর বাচ্চাগুলোকে ডাকুন, 5-6 এর বাচ্চাকে ডাকুন, 5-6 এর বাচ্চার হাতে পেনটা আর খাতাটা তুলে দিন, দিয়ে বলুন তোমার নাম, তোমার বাপের নাম, তোমার মায়ের নাম, তোমার ঠিকানা, কোন স্কুলে কোন ক্লাসে পড়ো। এটাতে তো আর কোনো ব্যাপার নাই, ইংলিশে লিখে দাও। 100টা বাচ্চার মধ্যে দেখবেন 90টা বাচ্চা ফেল করবে। ক্লাস 4 এর বাচ্চাকে ডাকুন, 3 অঙ্কের বইটা দিয়ে অনুশীলন 1-এর অঙ্কটা করতে বলুন। কেন 3 অঙ্কের বইটা বলছি? অলরেডি সে অঙ্কটা সে করে চলে এসেছে। অনুশীলন 1-এর অঙ্কটা করতে বলুন। 100টা বাচ্চাকে ট্রাই করুন, 90টা বাচ্চা দেখবেন অঙ্ক করতে পারবে না, ফেল করেছে। কারণটা কি? স্কুলে তো টিচার নাই, শিক্ষার পরিকাঠামো নাই, চক নাই, ডাস্টার নাই, টেবিল নাই, চেয়ার নাই, মিড ডে মিল আছে, সেটাও এই তৃণমূলের নেতারা চুরি করে খাচ্ছে। ভাবতে পেরেছে? যে হাতে আপনাকে মমতা ব্যানার্জি 1000-1200 টাকা দিচ্ছে, আপনার স্ত্রীর হাতে 1000-1200 টাকা দিচ্ছে, ওই হাতেই মমতা ব্যানার্জি আপনাদের বাড়ির এই ফুটফুটে সন্তানগুলোর ভবিষ্যৎকে ধ্বংস করছে। তাই মায়েদের বলবো, একদিকে জোড়া ফুল আপনার বাড়ির ছেলেদের ভবিষ্যৎ ধ্বংস করছে, অন্যদিকে খামচিহ্ন বলছে আমাদেরকে ভোটে জিতিয়ে ক্ষমতার মসনদে পাঠান, আমরা দেখবেন শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন করব। যেখানে প্রাইভেট স্কুলে যেতে লাগবে না, প্রাইভেট স্কুল থেকে ছাড়িয়ে সরকারি স্কুলে নিয়ে আসবে, আপনারা আমার ছেলে মেয়েগুলোকে এখানেই পড়ার ব্যবস্থা করবে। আপনারা ডিসাইড করুন কার, যেখানে ওরা বলছে ভবিষ্যৎ ধ্বংস করব আর আমরা ভবিষ্যৎকে উজ্জ্বল করব। আপনাকে 1200 টাকা দিচ্ছে ঠিক কথা, 1500 টাকা দিচ্ছে ঠিক কথা, আপনি কষ্ট করেন, পরের বাড়িতে কাজ করেন, আপনার বাচ্চাটা আপনি আপনার মাঠে গিয়ে কৃষকের কাজ করেন, আপনি সময় পেলে ঢাড্ডাতে বসে বা ম্যানিব্যাগ সেলাই করছেন, কাপড় সেলাই করছেন, মা পরিবার সামলাচ্ছে, রান্না করছে, আবার দর্জির কাজও করছেন, এইভাবে সংসার চলছে না আমাদের অনেকে। কষ্ট করার পরও আপনার বাড়ির মেয়েগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, নিজস্ব প্রচেষ্টায় ছেলেটাকে শিক্ষিত করেছে, চাকরি রিটেন পরীক্ষায় পাস করেছে, ভাইবা তার মৌখিকে গিয়েছে, মৌখিক পরীক্ষাতে গিয়েছে, ফেল হয়ে গেল। কারণ কি? আপনি 15 লক্ষ টাকা দিতে পারেননি, আর বড় লোকের দামাল ছেলে যে যুক্ত অক্ষর বানান করতে পারেনি, সে চাকরিটা পেয়ে যাচ্ছে। তাহলে ভাবতে পেরেছেন? আপনার হাতে 1500 ধরাচ্ছে আর আপনাকে বলছে 15 লাখ টাকা দিলে তাহলে চাকরি পাবে, না হলে চাকরি পাবে না। আর আমরা কি বলছি? ওটা খামচি এ বলছে, জোড়া ফুল বলছে। আর আমরা কি বলছি? 330 টাকা বা 550 টাকায় ফর্ম ফিল আপ করবেন,
আর একটা টাকা চাকরির জন্য লাগবে না। মেধার ভিত্তিতে 100 রোস্টার মেনটেন করে 100 জন চাকরি করলে প্রকৃত দলিত 22 জন চাকরি পাবে, প্রকৃত আদিবাসী 6 জন পাবে, গরিব মুসলমান 10 জন পাবে, এবং যে সমস্ত 100 রোস্টার আছে সেটা মেনটেন করার পরে যে জেনারেল ক্যাটাগরি আছে যোগ্যতার ভিত্তিতে 100 রোস্টার মেনটেন করে এবং 100% নির্ভুল আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করব। এবার আপনারা বলুন, জোড়া ফুল বকলমের 1500 দিয়ে 1200 দিয়ে 1.5 লাখ 15 লাখ টাকা চাকরির জন্য চাইছে, আর আমরা কি বলছি 330 টাকা বা 550 টাকা ফর্ম ফিল আপ করলেই আপনার ছেলে চাকরি পাবে, অন্য কোনো একটা টাকা খরচ লাগবে না। আপনারা কার হাতকে শক্ত করবেন বলুন? আপনারা মায়েরা বাপেরা বলুন। নিশ্চিতভাবে খামচিহ্ন হাত থেকে শক্ত করা দরকার, ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে। মায়েরা বাপেরা যারা উপস্থিত হয়েছে একটু বোঝার চেষ্টা করবে। আজকে আপনার বাড়ির ছেলে মেয়েরা যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, কাজ নাই, বেকারত্বের জ্বালায় জ্বলছে, এইদিকে মমতা ব্যানার্জি ঘোষণা করে দিল বেকার ভাতা 1500 টাকা দেবে, লাইন লেগে গেল ফর্ম ফিল আপ করতে। 1500 টাকার জন্য মাসে 1 কোটি ছেলে মেয়ে লাইনে দাঁড়ালো, মাত্র মনে হয় 10,000 দিয়ে বাকি সব ভোট পার করিয়ে নেবে। কিন্তু বসো বসো বাবু বসো, এই বাচ্চা, কিন্তু আপনাদের বলি আপনারা কোনটা চান? 1500 টাকা মানে মাসে 50 টাকা পাচ্ছে একটা ছেলে মেয়ে। ও যদি বিয়ে করে সন্তান হয়, সন্তান পরিবার পরিকল্পনার চিন্তা তাকে করতে হবে না, কারণ মাস দিনে 50 টাকাতে আজকের দিনে কি হবে? এক জোড়া ফুল মাস গেলে 1500 টাকার কথা বলছে। আর খামচিহ্ন বামপন্থীরা বলছে আপনারা আমাদেরকে জিতিয়ে পাল্লা বিধানসভার মধ্যে পাঠালে, ক্ষমতার মসনদে নিয়ে আসলে আমরা 1500 টাকা নয়, বেকারত্বের জ্বালা থেকে শিক্ষিত যুবক যুবতীদেরকে উদ্ধার করে তাদেরকে 15 থেকে 22,000 টাকার ন্যূনতম চাকরির ব্যবস্থা করব। শুধু তাই নয়, জোড়া ফুল বলছে ভাতা নাও, আর আমরা বলছি কি খামচিহ্ন বামপন্থীরা অন ফ্যামিলি অন জব, প্রতিটা বাড়ি থেকে একজন করে নেব, যারা স্থায়ী চাকরির ব্যবস্থা আমরা করে দেব। কোনটা চান আপনারা? মাসে 1500 টাকা ভাতা দরকার না একটা চাকরি দরকার পরিবার পিছু? নিশ্চিতভাবে চাকরি। আর ভাতা দিয়ে যেন মাথা কিনে ফেলেছে, কিছু বললেই বলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, এ করে দেবো, তারপরে হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার তোর ঘরের টাকা দিয়ে হয়, তাই না? তাই মায়েদের বলবো যে আপনাকে একটু ভাবতে হবে, সময় এসেছে ভাবা। আগামী 5 বছর আপনি ভালো থাকবেন না আগামী 5 বছর আপনাকে শোষণ করবে। আপনি জমি বিক্রি করতে পারবেন না, তার জমির সামনে দাঁড়িয়ে যাবে, কারণ জমি বিক্রি করলে অমুক নেতার কাছ থেকে পারমিশন নিতে হবে। আপনার জমিটা 10 লাখ টাকা যদি কাটা হয়, ওই নেতা বলবে 2 লাখ টাকা দিচ্ছে আমাকে দিয়ে দে, আমি বিক্রি করব। আপনাকে এইভাবে শোষণ করবে, একটু মাথায় রাখুন। অথবা আপনার মনে গেল কোন জায়গায় নতুন দুকাটা জায়গা কিনবো, যে জায়গার ভ্যালুটা 2 লাখ টাকা, আপনাকে বলবে দাঁড়া 5 লাখ টাকায় আমার কাছ থেকে তোকে কিনতে হবে, না হলে কিনলেও দখল দিতে দেবো না। এই অন্যায় অসামাজিক কাজ তারা ছড়িয়ে দেবে। একজন আমি বিধায়ক হিসাবে আপনাদের সুখ দুঃখে যেভাবে বুক চিতিয়ে লড়াই করছি, যদি মনে করেন আগামী 5 বছর আগামী যুগ যুগ ধরে এই অন্যায় যেগুলো হচ্ছে এগুলোকে টোটালি বন্ধ করতে হবে, তাহলে আমি আপনাদের বলবো 29শে প্লাস যেদিন খামচিহ্নে ভোট দিয়ে এই যত রকম অন্যায় অনাচার আছে সেইগুলোকে দাহ করুন, দাফন করুন, দাফন করুন, দাফন করুন। আপনারা, আমি তো জোর করতে পারবো না, আমি আপনাদের বলতে পারি কি আর 5 মিনিট বক্তব্য দেবো, কার অসুবিধা আছে? শুনতে চান তো নাকি? আমি আপনাদের বলবো আমি জোর করতে পারবো না, আপনার হাতে ক্ষমতা আপনি প্রয়োগ করবেন, কারণ জোর করে গণতন্ত্রের প্রতিষ্ঠা করা যায় না। গণতন্ত্র মতামতের ভিত্তিতে, মতামত আর এইখানে আপনার ভোট, আপনি ভোট দিয়ে যদি আমাকে জেতান আমি আপনার জন্য এই লড়াইগুলো করতে পারবো। আপনাদের বলি এসআইআরটা বলে শেষ করে দেবো। এসআইআর নিয়ে প্রথম দিন দেয় আমি ছিলাম, আজকেও আমি আছি তো। হ্যাঁ, গতকালকে ঘটকপুকুরে আপনার
নির্বাচনী কার্যালয়ে উকিল পাঠিয়ে সমস্যা সমাধানের জন্য আপনাদের মধ্যে অনেকজন গিয়েছে কি যায়নি? শুধু গতকাল নয়, কন্টিনিউ এটা আমি করে যাচ্ছি বিগত দিন ধরে। কিন্তু বলুন, আজকে যাদের ভোটের ডিলিট হয়ে গেছে এর জন্য দায়ী কে? বলুন। সব পাখি মাছ খায় আর মাছরাঙার দোষ হয়। ঘরে ঘরে বলছি, আমার কাছে ছবি আছে। ভগবানপুরে একটা দেয়ালে লিখেছে, এসআইআর হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দিন। আচ্ছা, এসআইআর এর হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দিন, সুন্দর কথা লিখেছে, শুনতে ভালো লাগছে না? কার আমলে এসআইআরটা হয়েছে? নওশাদ সিদ্দিকী যখন মুখ্যমন্ত্রী ছিল? বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার যখন মুখ্যমন্ত্রী ছিল তখন এসআইআর হয়েছে? না, মীনাক্ষী মুখার্জিরা যখন ক্ষমতায় ছিল এসআইআর হয়েছে। মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকাতেই, তৃণমূল ক্ষমতায় থাকাতে এসআইআর করে আমার নাম ডিলিট হয়ে গেল। আর ওরা আবার বলছে এসআইআর এর হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দিন। একটু বোঝার চেষ্টা করো। আমি আপনাদের বলে যাই, আপনাদের মধ্যে যাদের ভোটের লিস্টে নাম ডিলিট হয়ে গিয়েছে, এই ডিলিট হয়ে যাওয়ার পিছনে সব থেকে বেশি দায়ী যিনি, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আমি প্রমাণ দিয়ে যাব, আমি বিনা প্রমাণে কথা বলি না। তারপরে দায়ী হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। আর এই দুজন মিলে নির্বাচন কমিশনকে সামনে রেখে খেলাচ্ছে। না, বিনা প্রমাণে আমি যাব না এখান থেকে। প্রথম কথা, 12টা রাজ্যে একসাথে এসআইআর হয়েছে। গুগল করে দেখতে পারেন, ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন কোন রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, কোন রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন আছে, কোন রাজ্যে এভাবে 27 লক্ষের অধিক মানুষের নাম অন্যায়ভাবে ডিলিট করে দিয়েছে। দেখাতে পারবেন? কোন রাজ্য হয়নি। পশ্চিমবাংলায় কেন হলো? ওই রাজ্য সরকারগুলো চায়নি ডিলিট, তাই হয়নি। আমার রাজ্য সরকার কম্প্রোমাইজ করে নিয়েছে বাইনারি পলিটিক্স করার জন্য, অথবা যে দুর্নীতিগুলো করেছে সেই দুর্নীতির দায়ে যদি ধরে জেলে তুলে নিয়ে যায়, সেইটা ভয়ের জন্য কম্প্রোমাইজ করে নিয়েছে। তার প্রমাণ আমি দিচ্ছি। আচ্ছা, আন্ডার অ্যাডজুডিকেশন কেন আসলো? তুমি এদিকে চলে আসো তো বাবু, অন্যের অসুবিধা হচ্ছে। আন্ডার অ্যাডজুডিকেশন কেন আসলো? লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্যই তো নাকি? যার লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল তারপরে তো আন্ডার অ্যাডজুডিকেশন, তারপরে তো ডিলিট। যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি না আসতো, সাইডে দাও, সাইডে দাও, ক্যামেরার ওখানে নয়, ভালো করে বুঝবে। যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি না থাকতো তাহলে কি আন্ডার অ্যাডজুডিকেশন আসতো? না, এরকম ভাবে ডিলিট হতো। তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সি কে নিয়ে আসলো? এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে আসার মূল নায়িকার নাম হচ্ছে, মূল নায়কের নাম হচ্ছে, মূল হোতা হচ্ছে আমাদের রাজ্য সরকার। আর আমাদের রাজ্য সরকার কারা চালাচ্ছে? টিএমসি চালাচ্ছে। তাহলে আমি প্রমাণও দিচ্ছি। দেখুন, এসআইআর করতে গিয়ে 250 কোটি টাকা আমাদের রাজ্যের খরচ হয়েছে। রাজ্য সরকার সব দায়ী। কেন 250 কোটি টাকা দিল? আর প্রশ্ন থেকে গেল, উত্তর ওরা দিক। 250 কোটি টাকা আমাদের রাজ্য সরকার দিয়েছে। আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে এসআইআর হয়েছে। আবার আপনি আমি আছি চিন্তিত। 90,000 অফিসার এসআইআর করার জন্য রাজ্য সরকার দিয়েছে। কেন দিল এত অফিসার? অফিসার না দিলে হয়তো এসআইআর এখন বন্ধ হয়ে যেত। কি বলছি মাথায় ঢুকছে ভাই? কারা বুঝতে পারছেন হাত তুলে দেখান তো, নাহলে আমি বক্তব্য বন্ধ করে দেবো। বুঝতে পারছেন কি বলছি? 90,000 অফিসার না দিলে এসআইআর কি হতো? হতো না। পরে যা হতে দেখা যেত, তাহলে ভোটটা তো পার হতো। তড়ি ঘড়ি এসআইআর এর হওয়ার জন্য 90,000 অফিসার দিল, 250 কোটি টাকা দিল। তাও ঠিক আছে, চলো, বলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, চলো ঠিক আছে। এবার আসা যাক, আমরা যে ফর্মটা ফিল আপ করলাম না, আমরা তো অনেক ফর্ম ফিল আপ করে দিচ্ছি আপনাদের। আমাদের ছেলেরা উদ্যোগ নিয়ে করেছে তো। একটা কারো কি ফর্ম ফিল আপ ভুল হয়েছে? কারো ফর্ম ফিল আপ ভুল হয়নি, আমরা নির্ভুল করেছি। এবার হচ্ছে খেলাটা এইখানে। নির্বাচন কমিশন 1000 লোক চেয়েছিল, যাকে আমরা কম্পিউটার অপারেটর বলছি। 1000 লোক চেয়েছিল ওই ফর্মটা কম্পিউটারে আপলোড করার, অর্থাৎ ভেরিফাই করার। ভালো করে বুঝবে, মিসম্যাচ আর মিসম্যাচ। ম্যাচ হলে এদিকে থাকবে, মিসম্যাচ হলে ছড়িয়ে দেবে। কি হলো? তো মমতা ব্যানার্জি 1000 লোক আর দিল না, দিল 90,000 লোক। কিন্তু এখানে 1000 লোক দিলে মাত্র 91,000 লোক হতো তাহলে তখন, কিন্তু মাত্র 1000 লোক দিল না। আর 4 কোটি টাকা এক্সট্রা লাগতো।
250 কোটি টাকা খরচ করলো, 4 কোটি টাকা লাগছে এক্সট্রা। কেমন? একজন কম্পিউটার অপারেটরের মাস গেলে যদি 10,000 টাকা ভাড়া হয়, সাম্মানিক হয় 1000 কম্পিউটার অপারেটর মানে মাসে 1 কোটি টাকা। 4 মাসের জন্য নিত 4 কোটি টাকা। যদি 4 কোটি টাকা খরচ করতো রাজ্য সরকার, আর তাহলে এই 27 লক্ষ মানুষ হয়তো এই পরিস্থিতির সম্মুখীন হতো না। এটা আমার রেকর্ড হচ্ছে, নির্বাচন কমিশনের ক্যামেরা আছে এর মধ্যে। এই সময় একটা যদি ভুল কথা বলে, নির্বাচন কমিশন তার বক্তব্যকে কাঁচিত চালাবেই, আগামী দিন হয়তো বক্তব্য তার বন্ধ করে দিতে পারে। এটা আজ থেকে বলছি না, ভোট শুরু হওয়ার আগে থেকে বলছি, এই কথা আমার কোনো তৃণমূলের নেতার ক্ষমতা হয়নি কাটার। আর আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, ওই আতি পাতি নটোরিয়াস ক্রিমিনাল নয়, তৃণমূলের রাজ্য স্তরের কোন নেতা আমার সাথে ডিবেটে বসুক, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এই লেভেলের কোন নেতা ডিবেটে বসুক, এটা আমি প্রমাণ করিয়ে দেবো যে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য সব থেকে বড় যিনি দায়ী তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, রাজ্য সরকার। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, বুঝতে পারছেন? লজিক্যাল ডিসক্রিপেন্সি এবার কেমন ভাবে হলো? কম্পিউটারকে দিয়েছে আপনার নামটাকে আপলোড করতে। আপনার নাম ফতেমা খাতুন ছিল 2000 বিয়ের আগে, তাই তো নাকি? খাতুন। বিয়ের পরে কি নাম লাগিয়েছেন? ফতেমা বিবি বা ফতেমা বেগম। কম্পিউটারকে যেই দিয়েছে ফতেমা খাতুন, ফতেমা বিবি, ফতেমা বেগম, তিনজন আলাদা মনে করছে, বলছি এ নাম মিসম্যাচ, চলো এর নামে নোটিশ ইস্যু করো। কম্পিউটারের বদলে যদি মানুষ ওটাকে আপলোড করতো, ভালো করেই জানে যে ফতেমা খাতুন সেই ফতেমা বিবি সেই ফতেমা বেগম, সুতরাং এটা ম্যাচ হয়ে গেছে, চলো এর নামটা বৈধ, তাহলে আর ডিলিট হতো। একটা কথা কেমন ভাবে হচ্ছে দেখুন খেলাটা। তারপরে আসা যাক শেখ। কেউ এস কে শেখ লেখে, SIKH লেখে, কেউ SEKH লেখে শেখ, শেখ রফিক। কেউ RAFIQ দেয়, RAFIK দেয়। যদি মানুষ কম্পিউটার ওটাকে তুলতো, মানুষ যদি এটাকে ভেরিফাই করতো, তাহলে SK শেখ, SIKH শেখ আলাদা নয় এক, এটা ম্যাচ হয়ে গেছে, একে ঢুকিয়ে দাও। করেছে কম্পিউটার। তাও আমি প্রমাণ দিচ্ছি কেন কম্পিউটারের দোষ, কোন জায়গায় দোষ। এবার আসা যাক হিন্দু সমাজের মায়েরা, যেমন মুসলিম সমাজের মায়েদের খাতুন থেকে বিবি বা বেগম হয়, হিন্দু সমাজের মানুষের কার নাম হচ্ছে সাবিত্রী ঘোষ, বিয়ের হয়েছে দেবনাথের সাথে টাইটেল। তাহলে বিয়ের পর অনেক ক্ষেত্রে হিন্দু মায়েরা সাবিত্রী ঘোষ দেবনাথ, এটা নাই। এটা মানুষ যদি আপলোড করতো, তাহলে সাবিত্রী ঘোষ দেবনাথ যিনি, সাবিত্রী ঘোষই তিনি, সুতরাং এটা ম্যাচ হয়ে গেছে, নামটা বৈধ ভোটার। বা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যেত না। যেই কম্পিউটারকে দেওয়া হচ্ছে, কম্পিউটার দেখছে দুটো নাম আলাদা। এবার কম্পিউটার কি জিনিস? এটাও তো ভাই কম্পিউটার একটা, কম্পিউটার তো নাকি কম্পিউটার। এটা কি জিনিস? যতটুকু আপনি একে চালাবেন ও ততটুকুই চলবে, এর বাইরে চলবে না। কেমন প্রমাণ দিচ্ছি? ফজরের নামাজ পড়তে উঠবেন, 4টে অ্যালার্ম দিয়েছেন, কোনদিন আপনাকে কি 3:30টায় ডাকে? ও 4টেতেই ডাকবে। বা 4টে পার করে 4:10 কি ডাকে? তাও ডাকে না। কটায় ডাকে? 4টে। কারণ আপনি বলে দিয়েছেন 4টে আমাকে ডাকবে। একে যখন যা বলে দিয়েছেন তাই শুনবে, এর বাইরে একটুও শুনবে না। আপনি 4টেই ডাকার কথা বলেছেন, 3:30টায় মারা গেছে, 3:30 লোকটা তো মারা গেছে, 4টেই একে ডাকবে, ওট 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 ওট। মারা গেছে তো কি হচ্ছে? বলে আমাকে দায়িত্ব দিয়েছে, আমি পালন করবো। এই হচ্ছে কম্পিউটার। আরো সহজ ভাষায় বলছে, কম্পিউটারকে বলে দেওয়া হয়েছে দুধ, পানি, মধু আর আপনার জুস রাখা হয়েছে। দুধ, পানি, দুধ, মধু আর জুস রাখা হয়েছে। দিয়ে কম্পিউটারকে বলে দেওয়া হয়েছে যে পানি চাইবে তাকে পানি দেবে, যে মধু চাইবে তাকে মধু দেবে, যে দুধ চাইবে তাকে দুধ দেবে, যে জুস চাইবে তাকে জুস দেবে বলে প্রোগ্রামিং করে দেওয়া হচ্ছে, মানে সিস্টেমকে আপলোড করে দেওয়া হচ্ছে। ভালো করে বোঝেন। এবার সব 20 লিটার করে দেওয়া আছে। ম্যাক্সিমাম মানুষ পানি চেয়েছে, 20 লিটার পানি শেষ। দুধ আছে, মধু আছে আর জুস আছে। এমন সময় কেউ একজন মারা যাচ্ছে, পানি পানি করে চিৎকার করছে, পানি দাও পানি দাও, মরে যাবো, পানি দাও। কম্পিউটার কিন্তু একবারের জন্য পানির পরিবর্তে ওর মুখে একটু দুধ দিই সেটা করবে না, কারণ ওকে ওই রকম ভাবে সেট করে দেওয়া হয়েছে।
এবার ওর পরিবর্তে যদি মানুষ থাকে, পানি, দুধ, মধু যাই দিয়ে থাকুন না কেন, পানি শেষ হয়ে গিয়েছে, পানি পানি করে চিৎকার করছে, মারা যাচ্ছে, পানি দাও, তখন মানুষ কি করবে? দুধ, পানি নেই তো কি হবে, ওর মুখে একটু দুধ দিয়ে অন্তত যদি বাঁচানো যায়। এটা মানুষের সাথে কম্পিউটারের তফাৎ। এই মানুষটা দেওয়ার কথা ছিল মমতা ব্যানার্জির, মানুষটা দেয়নি। সেই সুযোগটা কে কাজে লাগালো? বিজেপি। পশ্চিম বাংলার বাঙালিদেরকে বারবার বিজেপি অপমান করে, বারবার বাঙালি মুসলমান, বাঙালি হিন্দুদেরকে অপদস্থ করে। রাজা রামমোহন রায়কে ছাড়ে না, স্বামীজিকে ছাড়ে না, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীতকে বদলে দেওয়ার কথা এই বিজেপিরাই বলেছিল। সেই সুযোগ পেয়ে গেল, বাংলার বাঙালি মানুষকে হয়রানি করতে হবে। সেই সুযোগটা কাজে লাগিয়ে প্রায় 91 লাখ মানুষকে আজকে রাস্তায় দাঁড় করিয়ে দিল, যার মধ্যে খসড়া লিস্ট থেকে 58 লাখ মতো বাদ পড়েছিল। তার বাইরে এখন 27 লাখ মানুষ আমি মনে করি, যার মধ্যে 90% বৈধ ভোটারকে আতঙ্কের মধ্যে বিজেপি দাঁড় করিয়ে দিল। তাই সময় এসেছে যে বিজেপি আমাদেরকে নির্বাচন কমিশনের মাধ্যমে আমাদের বৈধ ভোটারকে ডিলিট করেছে, সেই বিজেপির বিরুদ্ধে তো আমরা ভোট করবই, কিন্তু সেই বিজেপিকে বাংলায় যে রাস্তা করে দিল, আমাদের ভোট ডিলিট করার যে রাস্তা করে দিল তৃণমূল, টিএমসির বিরুদ্ধে আমরা ভোট করব। প্রমাণ হলো তো বাপ মায়েরা, প্রমাণ হয়েছে তো। এবার আমি এখান থেকে বলে চলে যেতে পারি, কালকে এখানে মঞ্চ করে তৃণমূলের নেতারা অনেক গল্প শোনাবে, একটা কথা পারলে বলবেন। এখানে এসে নওশাদ সিদ্দিকী মঞ্চ থেকে বলেছে তোমাদের রাজ্যের নেতাদেরকে রেডি করো।